আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করুন প্লিজ। একটু কমেন্ট করি দেখি কেউ যুক্ত হয়েছেন কিনা। একটু কমেন্ট করলে ভালো হয়। সাউন্ড শোনা যাচ্ছে কিনা মেনশন করে দিতে পারি। হ্যাঁ, কমেন্ট করেছেন অনেকেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ মৌসুমি হক, আসসালামু আলাইকুম স্যার। মৌসুমি হক কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দীপা আক্তার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরিফুল ইসলাম, আসসালামু আলাইকুম সালাম। কেমন আছেন স্যার? ডাক্তার দেখিয়েছেন পরবর্তীতে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। অনেকগুলো ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, এগুলো চলছে এবং ভালো বোধ করছি, অসুবিধা নেই। আপনাদের দোয়ায় ভালো বোধ করছি। একটু কমেন্ট পড়ছি। আরিফুল ইসলাম, কয়জন জয়েন করেছি আমরা? আরেকটু বেশি জয়েন করলে আমরা শুরু করছি। 12 জন। আমরা দেখি আর 4-5 জন জয়েন করলে আমরা ক্লাস শুরু করছি। একটু অপেক্ষা করছি। মোহাম্মদ হুসাইন মাসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করি। শেখ ইমরান হোসেন স্যার, এখন কেমন আছেন? আমি ভালো আছি। রুজি ইসলাম স্যার, আপনার শরীর এখন কেমন আছে? আমি ভালো আছি। রবি দেবনাথ দেখছেন। 17 জন জয়েন করেছেন। আমরা আসলে পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, পড়াশোনায় চলে যাচ্ছি। সোহানা কমেন্ট করেছেন। আচ্ছা, কেমন আছেন স্যার? আমি ভালো আছি। সোহানা, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আরিফিন আরিফিন কল করেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি আরিফিন, আপনি কেমন আছেন? আমাদের আজকে 4জন কবির কবিতা পড়ব যারা রবীন্দ্র সমসাময়িক, অর্থাৎ রবীন্দ্র যুগে, অর্থাৎ 1901 থেকে 1941 পর্যন্ত, অর্থাৎ প্রায় 40-45 বছর এই টাইমটাতে যেসব কবিরা নিজেদের মতো লেখার চেষ্টা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বলয়ের বাইরে গিয়ে চেষ্টা করেছেন, এরকম 4জন কবির কবিতা আমরা আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জসিমউদ্দিন। অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আপনারা এটাকে 3 স্টার, 4 স্টার, 1 কোটি স্টার, 2 কোটি স্টার, যত ইচ্ছা স্টার দিয়ে রাখেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জসিমউদ্দিন, তারপর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আর মহিতুলাল মজুমদার সম্পর্কে একটু অল্প জানলেই হবে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত অল্প জানলেই হবে। তো আমরা পড়াশোনা চলে যাচ্ছি। প্রথমে আমরা পড়ব হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। দেখেন, সত্যেন্দ্রনাথ দত্তর দাদা ছিলেন একজন সম্পাদক, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। তো সেই দাদা বা পারিবারিক যে আবহাওয়াটা আছে, অক্ষয় কুমার দত্তর কথা বলছি, তো সেই অক্ষয় কুমার দত্তর নাতি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তো সেই অক্ষয় কুমার দত্ত পারিবারিক যে আবহাওয়া, সেই পারিবারিক আবহাওয়া থেকে সত্যেন্দ্রনাথ দত্ত এই পড়াশোনার বা কবিতা লেখার কিংবা কাব্য চর্চা করার একটা পরিবেশ পেয়েছিলেন, এবং তার মধ্যে সেই পাণ্ডিত্যটা লক্ষ্য করা যায়। এবং তিনি যখন কবিতা লিখছেন, মাত্র অল্প বছর বয়সে তিনি বেঁচে ছিলেন, খুব মাত্র 40 বছর বয়স। তিনি মারা গিয়েছিলেন খুব কম বয়সে বলা চলে। তো
তার মধ্যে সেই পাণ্ডিত্যটা পারিবারিকভাবে তিনি যেহেতু একটা পেয়েছিলেন, মানে সাহিত্যের একটা পরিবেশ পেয়েছিলেন, সেই পরিবেশের কারণে তিনি একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন রবীন্দ্রযোগে এবং অনেকটাই সফল হয়েছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, রবীন্দ্র যে বলয়টা ছিল সেটা তো নজরুল একদম তছনছ করে দিয়েছেন একেবারে তার বিদ্রোহী সাম্যবাদী বা প্রেম চেতনার মধ্য দিয়ে। তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের বলয়ের মধ্যে থেকেও একটু বাইরে দেওয়ার চেষ্টা করছেন বা আলাদা হওয়ার চেষ্টা করেছেন, এরকম কবি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং অনেকটাই সফল হয়েছেন। বিশেষ করে তার কবিতার বিষয়গুলোর মধ্যে দেখবেন ছন্দের যে ব্যাপারটা আছে, ছন্দ নিয়ে তিনি অনেক কী বলে অনেক চেষ্টা করেছেন, ছন্দ নিয়ে অনেক নাড়াচাড়া করেছেন, অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক অনেক কী বলে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, যে কারণে তাকে ছন্দের জাদুকর বলা হয়। তাহলে ছন্দের জাদুকর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, এই কথাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাছাড়া নিম্নবিত্তর যে জীবনগুলো আছে একেবারে মেথর বা এরকম এই ব্যাপারগুলো নিয়ে তিনি কবিতা লিখেছেন, একেবারে নিম্নবিত্ত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কখনো লেখেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে নিম্নবিত্তের জীবন, ওই ব্যাপারগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন দর্শন, দেহগত প্রেম, দেহাতীত প্রেম, সীমা অসীমের একটা দ্বন্দ্বিক, রূপ অরূপের একটা দ্বন্দ্বিক, ইহজগৎ পরজগতের একটা দ্বন্দ্বিক, রোমান্টিক ভাবালতা, এবং এটার মধ্যে এক ধরনের সুফিবাদ কিংবা বাউল তত্ত্ব বা দর্শন, আধ্যাত্মিকতা, এই ব্যাপারগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে ছিল। তো এইগুলোর বাইরে গিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত একটা অনেকটা মানবতার কথা বলেছেন, সব মানুষ সমান এরকম একটা কথা বলেছেন, এবং সমাজে যে একেবারে নিচু তলার যে মানুষগুলো আছে তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং ছন্দ নিয়ে মোটামুটি তিনি এক ধরনের নিরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন। তো এই হলো আমাদের মোটামুটি সত্যেন্দ্রনাথ দত্ত। তো সত্যেন্দ্রনাথ দত্তর বিশেষত্ব আমরা বলছি যে তুচ্ছ বিষয়কে নিয়ে তিনি কাব্যস্থান দিয়েছেন। তুচ্ছ বিষয় বলতে আমরা একদম নিম্নবিত্তর জীবন থেকে শুরু করে এবং দেশাত্মবোধ এবং সত্যি সাধারণ মানবতার যে বন্ধনা সেটা আমরা দেখেছি। ওকে, তো তার উপাধি হচ্ছে ছন্দের জাদুকর, এবং এই উপাধিটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। সুতরাং এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসবে যে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে কোন উপাধি দিয়েছিলেন, ছন্দের জাদুকর উপাধি দিয়েছিলেন, কিংবা ছন্দের জাদুকর উপাধিটি কার এবং কে দিয়েছিলেন, এরকম প্রশ্ন আসতে পারে। তাছাড়া ছন্দের রাজা বা বাস্তববাদী কবিও তাকে বলা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ভাববাদী চিন্তায়, দার্শনিক চিন্তায় মগ্ন ছিলেন, তখন তিনি একেবারে মাটির মানুষের বাস্তব জীবনের মোটে মজুর আর মেথর, তারপর হচ্ছে কৃষক, জেলে, এদেরকে নিয়ে, চামার, এদেরকে নিয়ে তিনি কী করেছেন, কবিতা লিখেছেন। তার ছদ্মনাম অনেকগুলো আছে, এর মধ্যে আপনারা একটু কষ্ট করে পড়বেন হচ্ছে নবকুমার, কবিরত্ন, তারপরে হচ্ছে অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন এবং কলমগিরি। তো এই তার ছদ্মনামটা ইম্পর্টেন্ট, ছদ্মনাম যে কোনো একটা দিয়ে চলে আসতে পারে, অবশ্যই এই ছদ্মনামটা পড়তে হবে। তারপর হচ্ছে বিখ্যাত কবিতা গ্রন্থের মধ্যে আপনারা সবিতা হয়তো একবার পড়ে রাখতে পারেন, বেনু, বিনা, কুহু, কেকা, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। বেলা শেষের গান, এই কথাটা একটু মনে রাখতে হবে, কারণ এই নামে দেখবেন আমাদের পরবর্তীতে বুদ্ধদেব বসু বা এদের আছে কবিতা গ্রন্থ আছে। এবং কাব্য সঞ্চয়টা এটা ইম্পর্টেন্ট, মানে কবিতা সংকলন, তাহলে এটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা, নজরুলের সঞ্চিতা, জসীমউদ্দিনের সুচয়নী, ঠিক তেমনি সত্যেন্দ্রনাথ দত্তের তার নাম কি, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার সংকলনের নাম হচ্ছে কাব্য সঞ্চয়ন। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরেরটার নাম ছিল সঞ্চয়িতা, নজরুলেরটার নাম ছিল সঞ্চিতা, আর জসীমউদ্দিনেরটার নাম ছিল সুচয়নী, আর সত্যেন্দ্রনাথ দত্তেরটা হচ্ছে কাব্য সঞ্চয়ন। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জেনে নেবেন। তার অনুদিত কাব্যগ্রন্থ তীর্থ রেণু, মণিমঞ্জসা, তীর্থ সলিল, আপনারা যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, অনুদিত উপন্যাস, এটাও একবার পড়ে রাখতে পারেন, খুব যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না। অনুদিত নাটক হচ্ছে রঙ্গমল্লী, একবার পড়ে রাখতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। অনুদিত প্রবন্ধ যিনি দৃশ্য, এটাও পড়ে রাখতে পারেন। মৌলিক প্রবন্ধ, ছন্দ সরস্বতী, এটা আমাদের একটু লাগতে পারে, কারণ তিনি যেহেতু ছন্দ নিয়ে কাজ করেছেন, তো ছন্দ নিয়ে তার যে বই সেটা হচ্ছে ছন্দ সরস্বতী, এই ব্যাপারটা আসতে পারে। তার বিখ্যাত কবিতাগুলো দেখেন, এই যে মেথর, মানুষ জাতি, কোন দেশে, ঝর্ণার গান, দূরের পাল্লা, খাঁটি সোনা, ফুলের ফসল। তো এর মধ্যে মেথর কবিতা, মানুষ জাতি কবিতাটা বেশি ইম্পর্টেন্ট, বাকি সবগুলোই পড়ে রাখতে। তার অনেক তো কবিতা, তার মধ্যে বিখ্যাত কবিতা যেগুলো বলছি সেগুলো রেখে দেবেন। এবং তার এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার যে কোটেশনগুলো আছে, অর্থাৎ তিনি যে কবিতায় যে কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে কার। যেমন মধুর চেয়ে আছে মধুর সে আমার দেশের মাটি, আমার পথের ধুলা,
খাঁটি সোনার চাইতে খাঁটি, এই যে খাঁটি সোনার চাইতে খাঁটি, এই কথাগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, সুতরাং এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই উদ্ধৃতিটা আমরা অবশ্যই মনে রাখবো। তারপরে হচ্ছে এই কথাটা আমরা প্রায় বলি বা বিভিন্ন বক্তৃতার মঞ্চে বা বিভিন্ন জ্ঞানীজনদের জায়গায় কিংবা লিফলেটে কিংবা চিরকুটে কিংবা কোনো দেয়াল লিখনে আমরা দেখেছি। এই লাইনটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনেও খোদার লাগে, দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনে নিও হে অনুরাগী। অর্থাৎ তিনি ফুল কেনার কথা তিনি বলেছিলেন, এইটাও অনেক ইম্পর্ট্যান্ট। এবং মুরব্বী যারা আছে ওই মুরব্বী না, মানে সত্যি সত্যি যারা মুরব্বী আছে, তো সেই মুরব্বী বলতে আগের যারা আছে তারা দেখবেন, পড়াশোনা করা যারা, তারা দেখবেন তাদের মুখে মুখে এই উদ্ধৃতিটা ঘুরে। আমি আমার প্রিন্সিপালের মুখে এই উদ্ধৃতিটা শুনেছিলাম, তিনি এটা প্রায়ই বলতেন। তারপর জগৎ জুড়ে এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এইটুকু তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। অর্থাৎ এই যে মানুষের এই যে মানবতার যে ব্যাপারটা আছে, এবং এই কবিতাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে মানবতার ব্যাপারটা আছে, বা মানুষ জাতি কবিতাটা কার, এরকম এটাও ইম্পর্টেন্ট। মানে এখানে আমি যে কয়টা উদ্ধৃতি নিয়ে আসছি সব কয়টা ইম্পর্টেন্ট। ছোটোবেলা থেকে অর্থাৎ ক্লাস 4, 5 কিংবা না 4, 5 না আরও আগে মনে হয় ক্লাস 2, 3 দিকে মনে হয় এই কবিতাটা আমরা পড়েছিলাম, যে কোন দেশের তরুলতা, কোন দেশের সকল দেশের চাইতে শ্যামল। এই কবিতার নাম হচ্ছে কোন দেশে, এটা আমরা ছোটোবেলা পড়েছিলাম, জানার জন্য দিলাম। তিনখান ছিপদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর মাল্লা। এটা আমি আমার বাবা চাচা বা ওই আমলের মানুষের মধ্যে, ওনাদের মুখের মধ্যে আমি এই কবিতাটা শুনেছি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরের কামড়ানো কি মানুষের শোভা পায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে উত্তম এবং মধ্যম। অর্থাৎ এখানে যে উদ্ধৃতিগুলো আছে, উদ্ধৃতিগুলো ইম্পর্ট্যান্ট, তার ছন্দের জাদুকর এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট, কাব্য সঞ্চয়ন এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এই তো। আর তার কবিতার নামগুলো ইম্পর্ট্যান্ট। ইলশেগুড়ি পরীর কানের দুল, এটা বাচ্চাদের একটা কবিতা, এবং এটাও আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এবং এখনও বিভিন্ন বাচ্চাদের কবিতার বইয়ের মধ্যে দেখবেন আছে। পালকে চলে দুলকে চালে নৃত্য তালে, এটাও পালকির গান, এটাও মোটামুটি আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। সুতরাং এই হলো আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু তার মধ্যে সেই মানবতা বোধ এবং গরিবদের প্রতি, খেটে খাওয়া মানুষদের প্রতি তার যে দরদ, সেই ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেও বেশি আমরা সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং দেশপ্রেম, মানবতা এই ব্যাপারটাও দেখতে পেয়েছিলাম। এই হলো মোটামুটি আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে অন্য কিছু আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো আমরা কি পারবো? যারা তানজিল প্রশ্ন করছেন, স্যার কী হয়েছে আপনার? আমার তো আসলে কি হয়েছে, নানান ধরনের অসুস্থতা, আসলে আমি তো প্রায় বলি, সেটা হচ্ছে আমার প্রথমত শ্বাসকষ্ট আছে, তারপরে হচ্ছে মাথা ব্যথা, সাইনোসাইটিস বলে এটাকে, কিংবা সাইনোসাইটিসও আছে, মাইগ্রেন আছে, দুটো আছে, তারপর আরও কিছু প্রবলেম আছে। সব কিছু মিলিয়ে মানে চোখ, নাক, কান এগুলোর মধ্যে একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে অনেক বেশি অ্যালার্জি আর কি। তো দীর্ঘমেয়াদী ওষুধ দিয়েছে, দেখি ভালো বোধ করছি আর কি। তারপর আমরা চলে যাচ্ছি যে মহিতলাল মজুমদার তিনি একজন, প্রথম দিকে মহিতলাল মজুমদার, ওনাকে আমার একজন হিংসুটে মানুষ মনে হয়, হিংসুটে কবি। ব্যাপারটা হচ্ছে এরকম, রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাংলা বিভাগের। 1928 খ্রিস্টাব্দে তিনি লেকচারার পদে জয়েন করেছেন, এবং 40-এর দশকে তিনি অধ্যাপক পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তো উনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখতে পারেন না, নজরুলকেও দেখতে পারেন না, অথচ নজরুলকে তিনি কিন্তু স্নেহ করতেন প্রথম দিকে, এবং নজরুল কিন্তু তাকে টিচার হিসেবেই মানতেন। পরবর্তীতে দেখা গেছে নজরুলের বিদ্রোহী কবিতাটা যখন প্রকাশিত হলো, তখন ওই বিদ্রোহী কবিতা নজরুল নাকি ওই মহিতলাল মজুমদারের আমি নামে একটা কথিকা ছিল, যে সেই কথিকা থেকে তিনি সেটাকে চুরি করেছেন, এরকম অভিযোগ করেছিলেন। কিন্তু এটা সমালোচক যারা আছেন তারা এটা স্বীকার করেন না, কারণ হচ্ছে মহিতলালের যে কথিকাটা ছিল সেটা মোটামুটি অনেক আগে, 2-3 বছর আগে নজরুল পড়েছিলেন। সেই 2-3 বছর পরে গিয়ে এটা নজরুল এটাকে মনে করে বিদ্রোহী কবিতা লিখেছেন, এটা আসলে ধোপে টেকে না। কারণ হচ্ছে যে প্রভাবের যে বিষয়টা আছে, এটা কিন্তু ধরেন আমি আজকে একটা কবিতা শুনলাম, আগামীকাল একটা কবিতা যদি আমি
লিখি সেক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো একটা কবিতা আমার যদি মুখস্থ থাকে ওই কবিতার প্রভাব আমার মধ্যে চলে আসতে পারে। কিন্তু একটা কবিতা হুট করে আজকে পড়েছি, তার 2 বছর পরে ধরো আমি একটা কবিতা লিখেছি, বা 1 বছর পরে বা 6 মাস পরে সেই কবিতার মধ্যে আমার মানে প্রভাবটা আসার কথা না। তো এটা সমালোচক যারা আছেন, গবেষক যারা আছেন, তারা সেটা অস্বীকার করেছেন। এবং তিনি প্রথম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন রসজ্ঞ এবং মর্মজ্ঞ ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অনেক বড় মনে করতেন এবং ওনাকে তুলে ধরেছিলেন। এবং পরবর্তীতে দেখা গেছে 30-এর দশকে এসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এন্ট্রিতে চলে গিয়েছেন। শনিবারের চিঠি নামে একটা পত্রিকা ছিল, সেই শনিবারের চিঠি সজনীকান্ত দাস তার কাজই ছিল যে ওই সময়ের যারা কবি সাহিত্যিক আছেন তাদেরকে সমালোচনা করা এবং ওইসব কবিতার ব্যঙ্গ বিদ্রূপ করা। তার মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। তার বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয়েছিল সেটা প্যারোডি বের করা হয়েছিল যে আমি ব্যাং, আমার ইয়া লম্বা ঠ্যাং, আমি ডাকি গ্যাংর গ্যাং, আমি মারি ল্যাং। এরকমভাবে তিনি বিদ্রোহী কবিতার ব্যাপক কি বলে প্যারোডি বের করেছিলেন। এবং মহিতলাল মজুমদার সেই শনিবারের চিঠি যে পত্রিকার যে অফিসে গিয়ে খুব হাসি তামাশা করেছিলেন, হ্যাঁ কী লেগেছো, দারুণ, কামাল করে দিয়েছো, বা এই টাইপের কথাগুলো বলছিলেন। তো যে ব্যক্তি নজরুলকে সহ্য করতে পারেন না কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে সহ্য করতে পারেন না, আমার কাছে ওনাকে খুব বেশি মানে এজ এ হিউম্যান বিইং হিসেবে আমার কাছে অতটা উচ্চমার্গীয় মনে হয়নি। তবে তার একটা বিশেষত্ব আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রেমের কথাটা বলেছেন, যে প্রেম হবে দেহাতীত প্রেম, যেটাকে আমরা প্লেটোনিক লাভ বলছি, যে প্রেমটা হচ্ছে যে সে ধরবো না, ছুঁবো না, বা এরকম একটা ব্যাপার। তো এইখান থেকে মহিতলাল মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরকে এই ব্যাপার থেকে, রবীন্দ্রনাথের প্রভাব থেকে তিনি বেরিয়ে চলে আসতেন। সেটা ব্যাপারটা অনেকটা এরকম যে মানুষ যখন প্রেমে পড়ে সেই মানুষটা খুব তার কাছেই থাকুক কিংবা দূরেই থাকুক, মানে বর্তমানের সাথে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনার কাউকে ভালো লাগে, আপনি কাউকে পছন্দ করেন, সে অনেক দূরে আছে, ধরুন অস্ট্রেলিয়াতে আছে। তো আপনার পছন্দের মানুষের সাথে আপনি চ্যাটিং করছেন, তাই প্রথমত হয়তো নর্মাল চ্যাটিং হবে, একটা সময় হয়তো আপনার ক্লোজ হবে, আর অনেক ক্লোজ কথা হবে। দূরে থাকলে হয়তো আপনাদের অনেক বেশি ক্লোজ কথা হবে এবং কল্পনায় বা ইমাজিনেশনে আপনারা হয়তো খুব কাছাকাছি চলে আসবেন। তো এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু এটাকে ঠেকানো যায় না, এটাকে আলটিমেটলি চলে আসে। অর্থাৎ মানুষ যখন প্রেমে পড়ে তখন একটা মানুষ আরেকজনকে যখন পছন্দ করে তখন প্রথমত ওই দেহের যে ব্যাপারটা এটা কাজ করে না। কিন্তু একটা সময় মানুষ ভালোবাসতে যে মানুষটিকে মানুষ ভালোবাসে তাকে খুব কাছে পেতে চায়। ধরেন আমি ছোট্ট করে উদাহরণ দিই, ধরেন আপনার একটা শিশু, ওই শিশুকে যখন আপনার খুব ভালো লাগে, শিশুকে আপনি কী করেন, ধরেন, শিশুকে আপনি চুমো খান বা কাছে মানে আদর করতে চান। তো এই ব্যাপারটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঘটে। তো এটা একটা শাশ্বত সত্য ঘটনা। তিনি এই সত্য ঘটনাকে অবলম্বন করে মহিতলাল মজুমদার তিনি কবিতা লিখেছেন এবং তিনি বলেছেন যে এই প্রেমের মধ্যে যদি এই দেহগত কামনা বাসনা যদি না আসে তাহলে সেটা আসলে এক ধরনের মিথ্যা, এটা আসলে প্রেমও হতে পারে না। নর্মালি প্রেমের মধ্যে এই ব্যাপারগুলো চলে আসবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে প্লেটোনিক লাভের কথা বলেছেন, যে প্রেমের মধ্যে এই দেহগত কামনা বাসনা আসবে না, মহিতলাল এটার কড়া সমালোচনা করে তিনি সেটার বিপক্ষে দাঁড়িয়েছিলেন। এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি হিউম্যান সাইকোলজি কিংবা মানুষের চরিত্রটা তিনি কিন্তু ভালোভাবেই রপ্ত করতে পেরেছিলেন। কারণ সত্যিকার অর্থে ব্যাপারটা কিন্তু এরকমই ঘটে। আপনি যদি আপনার জীবন দিয়ে চিন্তা করেন, কিন্তু আপনার বান্ধবীর জীবন দিয়ে চিন্তা করেন, কিংবা কারো দিয়ে জীবন চিন্তা করেন, কিন্তু আপনি যদি দেখেন এখনও দেখবেন যে মানুষ কত দূরে দূরে আছে, কিন্তু মানুষের ফেসবুকে প্রেম হচ্ছে, মানুষের হোয়াটসঅ্যাপে প্রেম হচ্ছে, মেসেঞ্জারে প্রেম হচ্ছে, ফোনে প্রেম হচ্ছে, কাছাকাছি প্রেম হচ্ছে। এসব প্রেম যদি আপনি ঘাটেন, মহিতলাল মজুমদারের এই দর্শনটাকে আপনার সত্যি মনে হবে। এবং আমাদের নজরুলও কিন্তু সেই দর্শনে বিশ্বাসী ছিলেন। মহিতলাল মজুমদার যে দর্শনে বিশ্বাসী, যদিও নজরুল একদম শেষের দিকে গিয়ে তার প্রেমের ব্যাপারটা ওই রাধা এবং কৃষ্ণ অর্থাৎ ঈশ্বর ভাবনাতে পতিত হয়েছিল একে শেষের দিকে। তো তিনি মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুজনকে বেশি প্রায়োরিটি দিতেন। তিনি নজরুলকে তেমন একটা প্রায়োরিটি দেননি, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকেও তিনি অতটা প্রায়োরিটি দেননি যতটা প্রায়োরিটি তিনি মাইকেল মধুসূদন দত্তকে দিয়েছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়েছেন। তো তার আরেকটা ব্যাপার ছিল যে তিনি আসলে হিন্দু হলেও আরবি এবং ফার্সি শব্দের প্রতি তার ব্যাপক আকর্ষণ ছিল। এবং রবীন্দ্রনাথ, আমরা জানি যে নজরুল আরবি ফার্সি শব্দের ব্যাপার অনেক বেশি করেছিলেন, কিন্তু নজরুলের আগে মহিতলাল মজুমদার কিন্তু এই আরবি ফার্সি শব্দের অনেক বেশি ব্যবহারের ব্যাপারটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। এই জায়গায় কিন্তু অবশ্যই নজরুল কিন্তু মহিতলাল মজুমদারের কাছে ঋণী, এটা কিন্তু স্বীকার করতে হবে। তো তার এই কাব্যগ্রন্থ যতটা পারেন, এই যে স্বর্গরোল, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পাঠ্য ছিল অনার্সে।
স্বরগুলোটা খুব ইম্পর্টেন্ট। বাকি যে কটা আছে আপনারা যতটুকু পারেন পড়বেন। এবং এইখানে এই যে কবিশ্রী মধুসূদন এই বইটা কিন্তু আমার কাছে আছে, খুব ভালো আলোচনা করেছেন এবং তিনি যতটা না কবি তার চেয়ে বড় হচ্ছেন সমালোচক। তিনি যেহেতু সাহিত্যের অধ্যাপক ছিলেন তাহলে তিনি সমালোচক ছিলেন, এটাই হচ্ছে নর্মাল একটা ব্যাপার, তাই না? তারপরে তার এখান থেকে দেখি আর কি পড়া যেতে পারে। এবং তার কবি মানুষ যেটা আমি এতক্ষণ যেটুকু আলোচনা করেছি সেই আলোচনাটুকু, অর্থাৎ তাকে দেহবাদী কবি বলা হয়, বলছি না যে ভাবধারার দিক থেকে তিনি মহিতুল্লাহ ভোগ সর্বস্ব দেহবাদী, অর্থাৎ প্রেমিকা দূরে থাকুক কাছে থাকুক যেখানে থাকুক প্রেমিকাকে ভোগ করা কিংবা জীবনকে ভোগ করা যে মানসিকতা, সেই মানসিকতা তিনি ছিলেন অনেকটা ক্ষণবাদী দর্শনের মতো। ঠিক ক্ষণবাদী দর্শন না, ক্ষণবাদী দর্শন আমরা জানি যে ক্ষণবাদী দর্শন ওই এটা কি বলে ঋণ করে হলেও ঘি খাও, ক্ষণবাদী দর্শনের যে এটা কি বলে বিশ্বাস। অর্থাৎ আপনার যে জীবনটা আছে আপনি যেখানে যেখানে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন, যেখান থেকে আপনার ভালো লাগা ফিলিংস অনুভব করতে পারবেন, যে অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কী করতে হবে, উপভোগ করতে হবে। এই যে ব্যাপারটা এটাকে ভোগবাদী ব্যাপারটা বলা হয়। অর্থাৎ আপনার যেটা খেতে ইচ্ছে করছে আপনি সেটা খাবেন, ওটা নিয়ে আপনার ভাবনার কিছু নেই। আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে আপনি সেটা কী করবেন, ঘুরবেন। আপনার প্রেম করতে ইচ্ছে করছে আপনি প্রেম করবেন। আপনার অর্থাৎ এক কথায় মানুষ তার নিজের ডিজায়ার যেগুলো আছে, তার ইচ্ছা যেগুলো আছে সেইগুলোকে প্রাধান্য দেয় বলা হচ্ছে ক্ষণবাদী দর্শন। তো আমাদের এই যে মহিতুল্লাহ মজুমদার ঠিক ওই ক্ষণবাদী দর্শনকে ধারণ না করলেও তার এই যে দেহবাদী বা ভোগ সর্বস্ব যে জীবন এটার কাছাকাছি তিনি ছিলেন। ওকে, তো এই ব্যাপারগুলো মোটামুটি আশা করি আপনারা ওই মহিতুল্লাহ মজুমদার সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন তিনি কেমন কবি। কখনো যদি মহিতুল্লাহ মজুমদারের কবি মানুষ সম্পর্কে রিটেনে অর্থাৎ লিখিত পরীক্ষা যদি কখনো চলে আসে, আমরা দেখেছি যে এইবার অর্থাৎ 46টা 45 কোনটা রিটেন গেল, আচ্ছা যা 45 রিটেন গেছে মনে হয়। তো ওই রিটেনে দেখেছি যে আমরা খুব ভিতর থেকে কিন্তু প্রশ্ন করেছে, বিদ্রোহ কবিতার পুরাণ এরকম ভিতর থেকে প্রশ্ন করেছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 6 নম্বর। তো এমন হতে পারে যে মহিতুল্লাহ মজুমদার সম্পর্কে তার কবি মানুষ বা তিনি কেমন কবি, অর্থাৎ মহিতুল্লাহ মজুমদার কবি প্রতিভার পরিচয় দেন, এরকম হয়তো একটা কথা বলতে পারে। তখন আপনারা এই কথাগুলো যদি বলেন তাহলে যারা সাহিত্যের অধ্যাপক যারা আছে, যারা খাতা দেখবেন তারা বুঝবে যে না হ্যাঁ আপনি এই কবি সম্পর্কে জানেন, এই কথাটা অবশ্যই থাকতে হবে। তার ছদ্মনাম ছিল কৃত্তিবাস ওঝা, শ্রী সত্যসুন্দর দাস সব্যসাচী। এটা অবশ্যই কী করতে হবে, মনে রাখতে হবে। এবং তিনি যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভালোবাসতেন বা পছন্দ করতেন, তার কাছের লোক ছিলেন, এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে প্রতিষ্ঠিত যে বঙ্গদর্শন পত্রিকা এটা তিনি শেষের দিকে 3য় পর্যায়ে তিনি এটা গিয়ে সম্পাদনার সাথেও যুক্ত হয়েছিলেন। তো এটা আসতে পারে যে মহিতুল্লাহ কোন পত্রিকা সম্পাদকের সাথে যুক্ত ছিলেন, কিংবা মহিতুল্লাহের পছন্দের মানুষ কিংবা মহিতুল্লাহের সাথে ঘনিষ্ঠতা কার ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল কিন্তু তিনি পছন্দ করতেন মাইকেলকে। জসিমউদ্দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 100% শিওর আমার কাছে মনে হচ্ছে যে এইবার একটা প্রশ্ন চলে আসবে। আচ্ছা এখানে আমি একটা করে দিই, মানে এই অভ্রতে এখানে দেওয়া যায় না, মানে হস চিহ্ন দেওয়া যায় না। আমি এখানে একটা হস চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা হস চিহ্ন দিয়ে দিই, এখানে একটা হস চিহ্ন হবে। তো জসিমউদ্দিন বানানটা খেয়াল করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জসিমউদ্দিন বানান আমি যখনই পড়াই তখন আমার খুব কষ্টের একটা গল্প মনে পড়ে। একদিন আমি ক্লাসে, মানে কুমিল্লা আসার পরে একদিন ক্লাসে আমি এই জসিমউদ্দিন পড়াচ্ছিলাম একটা ক্লাসে। তো ওই জসিমউদ্দিন বানানটা আমি এইভাবে শিখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই বানানটা কিন্তু এইভাবে, জসিমউদ্দিন নিজে এইভাবে বানানটা লিখতেন। তো পরবর্তীতে কোনো একজন টিচার একজন এসে উনি এই জসিমউদ্দিন পড়াবেন, তখন তিনি অন্যভাবে লিখছেন, বলছেন যে বানানটা অন্যভাবে। তখন শিক্ষার্থীরা বলছিল যে স্যার ধ্রুব স্যার তো এটা পড়াইছে। তখন পরবর্তীতে উনি একটা বই দেখালেন যেটা বাংলা বাজার থেকে বই বেরিয়েছে, সেটা জসিম এবং উদ্দিন আলাদা শব্দ এবং দয় একসাথে যুক্ত করে এরকম ছিল। এবং আচ্ছা যাকে এটা পার্সোনাল কথা না বলি। তো ওইটা নিয়ে আমার পরবর্তীতে অনেক প্রবলেম হয়েছিল আর কি, আমি আক্রমণের শিকার হয়েছিলাম, অনেক কষ্ট। আচ্ছা যাক, এটা আমার বারবার খালি মনে পড়ে বানানটা দেখলি। তারপর হচ্ছে প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, তার ছদ্মনাম হচ্ছে জমিরউদ্দিন মোল্লা, এটাও আমরা একটু জেনে রাখবো। জন্ম হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে। দেখেন তার মামার বাড়িতে তার জন্ম হলো, তার বাড়িটা কিন্তু অন্য জায়গায়। দেখেন বাড়িটা হচ্ছে গোবিন্দপুর। তাহলে এইটা যে তিনি জসিমউদ্দিন যেহেতু অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক গুরুত্বপূর্ণ,
অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে জসিমউদ্দিনের মোটামুটি এইটাও জানতে হবে তার তাম্বুলখানা হচ্ছে তার জন্ম, সেটা তার মামার বাড়ি, কিন্তু গোবিন্দপুর এটা তার কিন্তু নিজের বাড়ি। আচ্ছা, আপনাদের কমেন্ট তো আমি পড়ছি না। ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, রাইটারের উনি কি না ভুলে গেছি, ছিন্নমুকুল নাম ছিল, ছিন্নমুকুল, হ্যাঁ ছিন্নমুকুল নামে একটা কবিতা তো আমরাও পড়ছি, সম্ভবত সত্যেন্দ্রনাথ দত্তেরই হতে পারে, কারণ সত্যেন্দ্রনাথ দত্তই হচ্ছে এরকম যারা গরিব এদেরকে নিয়ে তিনি কী করেছেন, কবিতা লিখেছেন। আচ্ছা, এটা গুগল করলে হয়তো পাওয়া যেতে পারে। জসিমউদ্দিন থেকে একটা কথা ইম্পর্টেন্ট, যে জসিমউদ্দিন হচ্ছে একমাত্র কবি, তিনি যখন ইউনিভার্সিটিতে পড়েন তখন তার কবিতা ইন্টারমিডিয়েট পাঠ্য হয়ে গেছে। এইটা নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও হয়েছে কিনা, নজরুলের ক্ষেত্রেও হয়নি, মানে এটা খুবই বড় একটা ঘটনা ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই জসিমউদ্দিনকে রবীন্দ্রনাথ ঠাকুর মারাত্মক পছন্দ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ জসিমউদ্দিন পুরাই একেবারে ঠাকুর বাড়িতে পড়েই ছিলেন, এবং জসিমউদ্দিনকে বলেছিলেন, অফার দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে তুমি এক কাজ করো, তুমি ওই মানে তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছিলেন, অধ্যাপক শিক্ষক ছিলেন বাংলা বিভাগে জসিমউদ্দিন। তাকে বলা হয়েছিল যে তুমি এটা ছেড়ে এসে তুমি শান্তিনিকেতনে এসে কাজ করো, শান্তিনিকেতনে এসে থাকো। জসিমউদ্দিন অবশ্য রাজি হননি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সম্পর্ক তো মারাত্মক লেভেলের ছিল, খুবই ভালো ছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জসিমউদ্দিন কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু জসিমউদ্দিন না, জসিমউদ্দিনের লাকি যে তাকে মোটামুটি সবাই কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তাকে তুলে ধরেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবণতা ছিল যে যারা একটু ফোক টাইপের অর্থাৎ বাউল টাইপের, যারা একটু গ্রামীণ বা লোকজ জীবন বা লোকজ কাহিনী, এই ব্যাপারগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ করতেন। লালনের গান, তারপরে হচ্ছে অর্থাৎ বাউল তত্ত্ব, এই ব্যাপারগুলো পছন্দ করতেন, বৈষ্ণব তত্ত্ব, এই ব্যাপারগুলো পছন্দ করতেন। তো আমাদের জসিমউদ্দিন, তাকে পল্লী কবি বলা হচ্ছে। আসলে পল্লী কবি বললে তাকে আসলে ছোট করা হয় কি না, এটাও নিয়েও অনেকে প্রশ্ন করেছেন যে পল্লী কবি আসলে বলতে কী বোঝায়, যে তিনি পল্লীর কবি। তা পল্লী কবির একটা সমাসবদ্ধ পদ, যদি তাকে আমরা ওটাকে বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে পল্লীর কবি হয়, ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। তা আসলে কি তিনি পল্লীর কবি? তার মানে এই পল্লী কবি যে উপাধিটা, এটা আক্ষরিক করতে এটা ভুল, তিনি কিন্তু পল্লীর কবি না। তিনি সবসময় শহরে বসবাস করেছেন। তার কবিতার যে বিষয় সেটা পল্লীর, সেটা গ্রামের, কিন্তু তার যে বলার ধরন, তার যে জীবন চেতনা, এটা একেবারেই আধুনিক। একটা আধুনিক মানুষের বৈশিষ্ট্যটা হচ্ছে যে তিনি মানবতাবাদ তার মধ্যে থাকবে, মানুষকে তিনি প্রাধান্য দেবেন, মানুষকে তিনি গুরুত্বপূর্ণ মনে করবেন, এবং মানুষের জীবনকে তিনি তুলে ধরবেন। তার কবিতার মধ্যে থাকবে দেশপ্রেম, তার কবিতার মধ্যে থাকবে হচ্ছে মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো জীবন তো শুধু শহরের জীবনও হতে পারে, গ্রামীণ জীবন হতে পারে। আমাদের জসিমউদ্দিন যেটা করেছেন, তিনি শহরের জীবনকে তিনি করে নেন নাই, কি বলে বাছাই করে নেন নাই, তিনি একটা গ্রামীণ জীবনকে বেছে নিয়েছেন। এবং তার কবিতার ধরনটা ছিল গ্রামীণ জীবনকে যেহেতু তিনি বেছে নিয়েছেন, তাহলে কবিতার যে ছন্দ, কবিতার যে শব্দগত যে প্রয়োগ, সেটা অবশ্যই গ্রামীণ হবে, মানে গ্রামীণ রিলেটেড, মানে লোকজ উপাদান রিলেটেড হবে। এবং যে ছন্দটাও তিনি একেবারে সেই কাহিনী কাব্য যেটাকে আমরা বলে, সেই কাহিনীর আকারে তিনি কাব্য রচনা করেছেন। যেটা মধ্যযুগে আমরা দেখেছিলাম যে কাহিনী কাব্য আছে, মঙ্গল কাব্য, তারপরে হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, ওইগুলা। তো ঠিক রোমান্টিক প্রণয়োপাখ্যান কি মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবী বা এই মানে অতি প্রাকৃত ব্যাপার, অবাস্তব ব্যাপার এরকম ছিল। কিন্তু বর্তমান যুগে এসে, অর্থাৎ আধুনিক যুগে এসে জসিমউদ্দিন যেটা করেছেন, যে তার কবিতার মধ্যে কাহিনী আছে, কিন্তু ওইখানকার যে চরিত্র, অর্থাৎ গ্রামের যে চরিত্র, গ্রামের যে মানুষ, তার যে জীবন চেতনা, মানুষের প্রতি তার যে দরদ, যে মানবতা বোধ, এই ব্যাপারগুলো একেবারে আধুনিক দৃষ্টিকোণ থেকে, আধুনিক চৈতন্যে, আধুনিক মননে তিনি সেই ব্যাপারগুলো তুলে ধরেছেন, অর্থাৎ গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশকে তিনি তুলে ধরেছেন। সুতরাং তাকে কিন্তু আর কখনোই বলা যাবে না যে তিনি একজন পল্লী কবি কিংবা পল্লীর কবি। ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝায়। ধরেন আপনি যখন একটা মুভি দেখছেন, ইংলিশ মুভিগুলো অনেক বছর আগে, একেবারে প্রাগৈতিহাসিক যুগের, কিংবা ওই যে অ্যাপোলাপ্টো একটা মুভি আছে, যে ওই যে ওনার ক্যারেক্টার নামটা কি, খুব ভালো একটা মুভি, এই যে একটা এর মধ্যে থাকে মায়া সভ্যতা নিয়ে, সম্ভবত, হ্যাঁ, মায়া সভ্যতা নিয়ে একজন থাকে
ঈশ্বর থাকে, তখন ঈশ্বরকে যে মারা হয় তাকে কতল করার জন্য ওই এটার নাম কি যে কৃষ্ণাঙ্গ তাকে ধরে নিয়ে যায়, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়, ওরা বর্ষা নিক্ষেপ করে, ওরা হচ্ছে এরকম এরকম কোনাকুনিভাবে দৌড়ায় দুজন, তো নায়কটা বেঁচে যায়। আর তারপরে শেষে ওইখানকার যারা এরা ছিলেন মানে মায়া সভ্যতার যারা ওই যে এই ঈশ্বর লেভেলে যারা ছিলেন ওরা তাকে ধাওয়া করে এবং সেই বনের মধ্যে সে সবাইকে মেরে ফেলেছে সবার সাথে যুদ্ধ করে, এবং তার প্রেগনেন্ট থাকে তার বউ, ও সেই একটা কূপের মধ্যে আটকা পড়ে তার বউ বাচ্চারা, এবং অনেক বৃষ্টি পড়ে সেটা একবার পানিতে ভরে যায়, তখন সে খুব কষ্ট করে সেটা ওঠায়। তো ওই যে একটা যে মুভিটা, নিশ্চয়ই মুভিটা আপনারা দেখেছেন, খুব জনপ্রিয় একটা মুভি। তো ওই মুভিটা তো অনেক আগের, তাহলে আপনি ওই মুভিটা কিংবা ওই যে গ্রামীণ কোনো একটা বাস্তবতা নিয়ে যখন আপনারা কোনো একটা মুভি দেখেন, আপনারা ওই মুভিটা কি কখনো বলেন যে এটা একটা প্রাচীন যুগের মুভি, কিংবা আপনি এটা একটা মধ্যযুগীয় মুভি, এটা কি আপনি বলেন? কখনই বলেন না। কারণ ওইখানকার যে ফ্রেম, ওইখানকার যে ওইখানকার যে ফিল্ম যে তৈরি করার যে আপনার প্রকরণ, যে উপাদান, যে লজিস্টিক সাপোর্ট যেগুলো ইউজ হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আধুনিক, এবং দেখার দৃষ্টিকোণটাও কিন্তু একজন পরিচালকের আধুনিকভাবেই তিনি নির্মাণ করেছেন। সুতরাং এটা আধুনিক যুগের নির্মাণ। ব্যাপারটা অনেকটা এইরকম যে জসীমউদ্দিন সে গ্রামীণ বা প্রাচীন জীবনকে, সেই আবহমান গ্রামীণ ঐতিহ্যকে কিনে তুলে ধরেছেন, কিন্তু তার দেখার দৃষ্টি, বলার দৃষ্টি, এটা কিন্তু আধুনিক। সুতরাং তাকে পল্লী কবি বা পল্লীর কবি বলে খাটো করার কোনো সুযোগ নেই। তো জীবন চেতনায় তিনি অনেক বেশি আধুনিক কবি। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দিন কেন তিনি পল্লী কবি হলেন, তারও একটা কারণ আছে। আমরা জানি যে দীনেশচন্দ্র সেন তিনি এই আশুতোষ ভট্টাচার্যের পরামর্শে দীনেশচন্দ্র সেন কিন্তু ওই পল্লী গ্রামের অর্থাৎ যে কী বলে এটাকে লোকসাহিত্য, এগুলো সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই দীনেশচন্দ্র সেন কিন্তু চন্দ্রকুমার দেকে তিনি বেতনভুক্ত করেছিলেন, এবং সেই চন্দ্রকুমার দের সাথে জসীমউদ্দিন ছিলেন, এবং এই লোকসাহিত্য সংগ্রহ করতে তিনি ময়মনসিংহের গফরগাঁও চলে গিয়েছিলেন। এবং সেই গফরগাঁও চলে যাওয়ার পরে ওখানে রূপায় নামে একটা ব্যক্তি ছিলেন, সেই রূপায়ের সাথে যখন তিনি গল্প করেন, তখন তিনি একটা বিশাল বড় ঘটনা জানতে পারলেন যে সেই যেহেতু গফরগাঁও এটা নদী আছে, ওখানে ব্রহ্মপুত্র নদী আছে, তো সেই নদীর কারণে এখানে চর আছে, এবং সেই চর অঞ্চলে প্রচুর মারামারি হয়, প্রচুর কাজ্জা বলে এটাকে, সেই কাজ্জা হয়, প্রচুর মারামারি হয়। তো ওই জীবনকে নিয়ে কিন্তু নকশিকাঁথার মাঠ, যে এটা কি বলে নকশিকাঁথার মাঠ যে কাব্যটা, সেটা লিখেছিলেন, এবং সেটা অনেকটা কাব্য উপন্যাসও আমরা বলতে পারি, যে অর্থাৎ কবিতার আকারের একটা উপন্যাস। তো এগুলোকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই তিনি একজন আধুনিক কবি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা মোটামুটি তার প্রকৃত নাম দেখেছি, তার ডিগ্রি টিগ্রি এগুলো দেওয়া আছে, আপনারা একটা পড়বেন, 21 পদক পেয়েছিলেন, এবং তার কবি মানুষটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মিলন গান, এটা হয়তো কখনো পরীক্ষায় আসবে না। গল্পে গল্পে তার যে কাব্যগ্রন্থগুলো আছে, একটা গল্প দিয়ে পড়ি। রূপবতী সখিনা, এক মহিলা, এই রূপবতী তাহলে একটা সখিনা, সে রঙিলা নায়ের মাঝির প্রেমে পড়েছে, পরে সে নকশিকাঁথার মাঠ পেরিয়ে সুজনবাদিয়ার ঘাটে বসে 1 পয়সার বাঁশি বাজাচ্ছে। অন্যদিকে ভয়াবহ সেই দিনগুলোতে রাখালি হাসু ধানকে পেরিয়ে মাটির কান্না শোনার জন্য বালুচরে, এটা রং করা হয় নাই, বালুচরে গেল। তো এইভাবে আমরা একটা গল্প আকারে গল্পে গল্পে আমাদের যে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে রূপবতী, সখিনা, রঙিলা নায়ের মাঝি, তারপরে হচ্ছে নকশিকাঁথার মাঠ, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুজনবাদিয়ার ঘাট অনেক ইম্পর্টেন্ট, 1 পয়সা বাঁশি, ভয়াবহ সেই দিনগুলিতে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভয়াবহ দিনগুলিতে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। তারপর হচ্ছে রাখালি, তারপর হচ্ছে, এবং এই ভয়াবহ দিনগুলোতে দগ্ধগ্রাম নামে একটা গল্প আছে, কবিতা আছে, এটা আমি এখানে হয়তো দেই নাই, দগ্ধগ্রাম। তো দগ্ধগ্রাম নামে তার একটা কবিতা আছে খুবই বিখ্যাত, সেটা অবশ্যই জানবেন, ধানক্ষেত বালুচর। তো মুক্তিযুদ্ধ কবিতা এখানে বলা আছে, এবং তার কবিতার সংকলন হচ্ছে সুচয়ন, এটা অবশ্যই জানতে হবে। আর তার মৃত্যুর পরে প্রকাশিত যেটা হচ্ছে বৌটুবাণীর ফুল, এটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না। গল্পগুলো তার ভ্রমণ কাহিনী, এটা খুব ইম্পর্টেন্ট। যে দেশে মানুষ বড় চলে মুসাফির, এটাও গল্পে বলা যাচ্ছে। জার্মানি শহরে ও বন্দরে হলদে পরীর দেশে, এটা হলদে পীরের দেশে কোনো বইয়ের মধ্যে আছে, এটা পীর হবে না, এটা হবে হলদে পরীর দেশে। তিনি কিন্তু নাটকও লিখেছিলেন, গীতিনাট্য লিখেছিলেন অনেকগুলা, এর মধ্যে হচ্ছে পদ্মাপার, বেদের মেয়ে, এটা একটা গীতিনাট্য, মধুমালা, তারপরে হচ্ছে স্মৃতির পট, বাঁশির বাঁশি, পল্লী বধূ, গ্রামের মায়া, এগুলো তিনি নাটক লিখেছিলেন। বেশি নাটকগুলো একটা গল্প আছে এখানে, যে পদ্মাপাড়ের বেদের মেয়ে,
মধুমালা অতীত স্মৃতিপট ছিঁড়ে বাঁশির বাঁশি বাজিয়ে পুল্লবিত হওয়ার টানে গ্রামে চলে গেল। কোথায় চলে গেল? গ্রামে চলে গেল। এটা একটা মিনিংফুল একটা কাহিনী, আপনারা চাইলেই কাহিনীটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে উপন্যাস, একটা বোবা কাহিনী, তার নামে একটা উপন্যাস। এটা একটা গ্রামীণ একটা কাহিনী, গ্রামীণ মহাজনদের যে কাহিনী, সেই প্রান্তিক চাষি এবং মহাজনদের কাহিনী। সেটা খুব বেশি শিল্প সবল না উপন্যাসটা, তারপর আমরা এই উপন্যাসটা জেনে রাখবো। এটা হচ্ছে মহাজনী। তো চরিত্রগুলো হলো হচ্ছে বছির, আজাহার, আরজান। এটা ওই তার কবিতা, মানে গদ্য আকারে কবিতা বলা যেতে পারে তার। শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাসু, তারপর হচ্ছে এক পয়সার বাঁশি, ডালিম কুমার। আত্মজীবনী হচ্ছে জীবন কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই জানতে হবে। তার স্মৃতিকথাটা ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম না তিনি ঠাকুর পরিবারে পড়ে থাকতেন, ঠাকুর পরিবারের তাকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অনেক পছন্দ করতেন। তো সেই যাদের দেখেছি, আরেকটা হচ্ছে ঠাকুরবাড়ি আঙ্গিনায়, এই দুইটা। তার গল্পগ্রন্থ হচ্ছে বাঙালির হাসির গল্প, এটা ইউনেস্কো অনুবাদ করেছিলেন, দ্য ফোক টেলস অফ বেঙ্গল নামে এটা অনুদিত হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে তার গানের সংকলন ছিল রঙিলা নায়ের মাঝি। তার কিন্তু অনেক গান আছে, আপনারা নিশ্চয়ই সেই গানগুলো শুনবেন। রবীন্দ্রনাথ জসিমউদ্দিনের গান নামে আপনি যদি সার্চ করেন ইউটিউবে, তাহলে তার গানগুলো পাবেন। জারি গান, সারি গান, অর্থাৎ সেই ফোক যে গানগুলো আছে এগুলা। নকশিকাঁথার মাঠ অনুবাদ কে করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাজার স্টার দিতে পারবেন। মিলফোর্ড এটা অনুবাদ করেছেন এবং নাম দিয়েছিলেন দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট, এরকম নাম দিয়েছিলেন। সুজনবাদিয়ার যে ঘাট, এটা আবার ইউনেস্কো অনুবাদ করেছিলেন, সেটার নাম হচ্ছে জিপসি রোফ অনুবাদ করে, মানে নামে রোফ মানে হচ্ছে ঘাট আর কি, তো নামে অনুবাদ করেছিলেন। এবং এখানে সুজন এবং দুলি যে চরিত্র আছে, এটা অবশ্যই জানতে হবে, সুজন এবং দুলি। রাখালি, এটা তার খণ্ড কবিতার এবং এটা তার প্রথম কাব্যগ্রন্থ, এবং এটা তার একটা খণ্ড কবিতা। হোয়াট ইজ খণ্ড কবিতা? মানে এটার মধ্যে কাহিনী ব্যাপারটা নেই, এটা একটা খণ্ড কবিতা বুঝিত যে কবিতার মধ্যে কাহিনী নাই, কোনো একটা বিষয় নিয়ে লেখা, এটাকে বলা হচ্ছে খণ্ড কবিতা। তো সেই খণ্ড কবিতা, এটা কবর কবিতা, তিনি এটা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং তিনি এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায়, এটা মাধ্যমিকের যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক না, মাধ্যমিকের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল, তখনও তিনি ছাত্র। এটা খুব বড় একটা ঘটনা, এই ঘটনাটা জানবেন। নকশিকাঁথার মাঠ, এটা অনুবাদ বলেছি, এবং এটার একটি কাহিনী কাব্য, এটার পরিচয় এখানে দেওয়া আছে, গফরগাঁওয়ের যে কথাগুলো বলা আছে, এবং এটার কাহিনীটা আমরা একটু জানলে আপনাদের জন্য ভালো হয়। রূপা এবং সাজু চরিত্র, কাহিনীটা হচ্ছে এরকম যে গফরগাঁওয়ের গ্রামীণ এক যুবক, তার নাম হচ্ছে রূপাই, সে তার পাশের এক গ্রামের সাজু নামের এক নারীর সাথে তার প্রেম হয়, প্রণয় হয়, এবং তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। কারণ সাজুর মা এবং রূপায়ের মা তারা আবার বান্ধবী ছিল, সুতরাং কোনো ব্যাক পেতে হয় না। বাংলা সিনেমাতে যেটা হয় যে বাধার সম্মুখীন হয়, এরকম সম্মুখীন নেই, কিন্তু এখানে বাধাটা বা ক্লাইম্যাক্সটা ছিল অন্য পর্যায়ে। তো তারা, অর্থাৎ এই রূপায় বিয়ে করার পরে খুব শান্তিতে আছে, সুখী শান্তিতেই বলা চলে আছে, কারণ তাদের মধ্যে যেহেতু ভালোবাসা ছিল, আগে থেকেই পরিচয় ছিল। তখন ওই যে চরাঞ্চলে যে ধান ক্ষেত বা এগুলো নিয়ে যে কাইজ্জা হয়, বা মানে যেটা এখন যে ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয় আর কি, টেটা যুদ্ধ, মানে এক অঞ্চল আর এক অঞ্চল, আপনারা দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়াতে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটাকে অনেক বেশি ছিল ময়মনসিংহ অঞ্চলে ছিল, কারণ ময়মনসিংহ যেহেতু অনেক চর আছে। তো হুট করে একদিন শোনা গেল যে সাজুর কাছে, মানে সাজু না, ওই কী বলে, রূপায়ের কাছে খবর আসলো যে তাদের যে ধান ক্ষেত, পাকা ধান ক্ষেত, এই বনগেও যারা আছে, অন্য পাড়ার যারা আছে, এরা কেটে নিয়ে যাচ্ছে। তখন সে ওখানে যুদ্ধ করতে যায়, লাঠি যুদ্ধ যেটা বলে, বিভিন্ন সিনেমাতে আপনারা দেখতে পাবেন। তো সেইখানে যুদ্ধ করতে যাওয়ার পরে হচ্ছে ওখানে কিছু মানুষ মারা যাওয়ার পরে হচ্ছে কেস হয়, মামলা হয়। তো ওই রূপায় পালায়া যায় আর কি। তো একদিন হুট করে রাতে সে এসে এদিকে সাজু শুধু অপেক্ষা করে তার হাজব্যান্ডের জন্য, অপেক্ষা করে। একদিন সে রাতে আসার পরে সে সাজু তাকে যেতে যায় না, কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতে হয়, কারণ ধরা পড়লে হয়তো রূপায়ের ফাঁসি হবে অথবা কালাপানি হবে। কালাপানি মানে হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আপনারা যারা জানেন অবশ্যই এর মধ্যে পড়েছেন, সাধারণ জ্ঞানে পড়েছেন, যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে ওটাকে কালাপানি, মানে ওখানে নির্বাসন দেওয়া হতো, কালাপানিও বলা হয়। কালাপানিটা জেল আর কি, নির্বাসন দেওয়া হতো, স্বদেশী আন্দোলনের সময় দেওয়া হতো রাজবন্দীদের। তো ওইখানে নির্বাসন দেওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে, যেটাকে কালাপানি বলা হচ্ছে।
অথবা তার ফাঁসি হবে। এই জন্য সে পালায় চলে যায়, ফেরারি আসামি হয়ে সে ঘুরে বেড়ায়। এবং একটা সময় ওই যে সাজু আছে, সে তার হাজব্যান্ডের জন্য কান্না করতে 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 কাঁথা সেলাই করে, এবং প্রত্যেকটা কাঁথার মধ্যে যেন তার অনুভূতি, তার হৃদয়ের কষ্ট, তার বেদনা, সেই যে নকশি কাঁথা, সেই কাঁথার মধ্যে সে প্রত্যেকটা সুঁয়ের ঘায়ের মধ্যে যেন তার কষ্টটা সে লেপে দিচ্ছে, তার হৃদয়ের কথাগুলো সে লেপে দিচ্ছে। এবং সে বলছে যে সে যখন মারা যাবে এই কাঁথাটা যেন দেয়, এবং সাজু যদি রূপায় যদি আসে তাহলে কবরটা যেন দেখায় দেয়। তখন হুট করে অনেক বছর পরে একদিন একজন দেখা গেল যখন বাঁশি বাজাচ্ছে অচেনা কেউ, তারপর দেখা গেল যে সাজুর কবরের পাশে একজন পথিক অচেনা মরে পড়ে আছে। আসলে সেটা রূপায় ছিল। এরকম একটা বিয়োগান্তক, একটা ট্রাজেডিময় একটা গল্প বা একটা কাহিনী এই কবিতাটার মধ্যে আছে। তো এটা আসলে হৃদয় ছোঁয়া একটা কাহিনী। এটা আপনাকে যখন টাচ করবে, মনে করেন যে ওই কাহিনীটা, অর্থাৎ এই গ্রামের মানুষের যখন আপনাকে টাচ করছে, আপনার মনকে স্পর্শ করছে, আপনাকে বিনোদিত করছে, তার মানে ব্যাপারটা হচ্ছে একটা আধুনিক ব্যাপার। এই জন্যই হয়তো লিখেছেন ঠাকুরবাড়ি আঙ্গিনা। হ্যাঁ, এই জন্যই লিখেছেন ঠাকুরবাড়ি আঙ্গিনায়। এটা তার প্রত্যক্ষ অভিজ্ঞতায়। তিনি ঠাকুরবাড়ির আঙ্গিনায় কী কী দেখেছেন, কাকে দেখেছেন, কারা কারা আসছে, কী করেছে না করেছে, ঠাকুরবাড়ির ভেতর বাহির সব কিন্তু তিনি প্রত্যক্ষ করেছেন। হ্যাঁ, একজন বলেছেন হ্যাঁ, নায়কের নাম হচ্ছে নারীর মতো, নারীর নাম নায়কের মতো। সাজু নামে মহিলাও আছে, সাজু নামে পুরুষও আছে, তবে আমি সাজু নামের পুরুষ বেশি দেখেছি। আবার রূপাই নামে আমি ছেলে দেখি নাই, মেয়ে দেখেছি রূপায়। তো রূপাই কিন্তু, তাহলে ও একটা ভালো কথা বলেছেন হচ্ছে আরিফুল, এর রূপাই কিন্তু ছেলে আর সাজুটা কিন্তু মেয়ে। তারপরে হচ্ছে এটা কাহিনী লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এবং তার বিখ্যাত কবিতাগুলো আমরা দেখি, কবর, আসমানি, ওই যে আসমানি দিয়ে দেখতে যদি তোমরা সবাই চাও, একটা নাটক ছিল, খুব মজার একটা নাটক, তাহসান এবং তাহসান আর হচ্ছে নাম কি এটার, মমো নাটকের নাম ছিল নীলাঞ্জনা কি জানি এরকম একটা নাম ছিল। তখন ওই আসমানি দিয়ে দেখতে যে তোমরা সবে যাও, ওইখানে এই কবিতাটা বলা হয়েছিল। রাখাল ছেলে এই কবিতাটা, নিমন্ত্রণ কবিতাটা, চাষার ছেলে, পল্লী জননী, প্রতিদান কবিতা ইন্টারমিডিয়েট পাঠ্য আছে এখানে। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি তার ঘর, আপন করিতে কাটিয়ে বেড়াই যে মরে করেছে পরে। এটা আমাদের সময় এটা সপ্তম শ্রেণীতে ছিল, সপ্তম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে ছিল, এখন এটা ইন্টারমিডিয়েট আছে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে আমাদের একেবারে সর্বশেষ আলোচনার বিষয়। তো যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি কেমন কবি? তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, একজন সায়েন্সের স্টুডেন্ট, তিনি একজন ইঞ্জিনিয়ার। তারপর সাহিত্যের প্রতি তার অনেক প্রেম ছিল, এবং তার কবিতার মধ্যে ছিল দুঃখবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তিনি একটু আলাদা হয়ে গেছেন। কিভাবে? তিনি একজন নীলপরী নীলাঞ্জনা, হ্যাঁ ওই নাটকের নাম নীলপরী নীলাঞ্জনা, ওটা দেখেছিলাম নাটকটা, হ্যাঁ নীলপরী নীলাঞ্জনা। তো ওই নীলপরী নীলাঞ্জনা, ওখানকার মমর চাইতে ওই আরেকটা মেয়ের সাথে যে দেখা হয়, গান গাইতে পারে। তো আচ্ছা যাক, ওটা না বলি। এখন আমাদের এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি একজন দুঃখবাদী কবি। প্রথম কথা হচ্ছে তিনি কেমন কবি? তিনি একজন দুঃখবাদী কবি, তার উপাধি হচ্ছে দুঃখবাদী কবি, কারণ তিনি সব কিছুর মধ্যে দুঃখ খুঁজে পান। ঈশ্বর যেন স্বয়ং তিনি দুঃখের জন্য তিনি জীবনটা সৃষ্টি করেছেন। সবার মধ্যে সব কিছুর মধ্যে একটা দুঃখ ব্যাপার আছে, কষ্টের একটা ব্যাপার আছে। তিনি ব্যক্তিগত জীবনে হয় সম্ভবত অনেক কষ্টে ছিলেন আর কি। তো তার কবি মানুষটা দেওয়া আছে যে তিনি যুক্তিবাদী, মননশীল এবং সমাজ সমকাল সম্পর্কে তার এই ছিল, এবং তিনি দুঃখবাদ এবং দুঃখবাদী হচ্ছে তার কবিতার মূল সুর। এটা পরীক্ষা আসতে পারে যে দুঃখবাদী কবি কে? দুঃখবাদী কবি হচ্ছে কি শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এবং তিনি তার এই যে মহাত্মা গান্ধীর যে জীবন দর্শন, এগুলোতে তিনি বিশ্বাসী ছিলেন। এবং তার একটা ছদ্মনাম আছে বিপ্রতীপ গুপ্ত, এবং তার উপাধি হচ্ছে দুঃখবাদী কবি। এই দুইটা কথাটাই তার ইম্পর্ট্যান্ট, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে। তারপর কাব্যগ্রন্থ বলতে মরীচিকা, এটা আমাদের পাঠ্য ছিল, ওই মরীচিকাটা আমাদের পাঠ্য ছিল একটা সময়। দেখেন এখানে বলা হচ্ছে মরীচিকা, মরুশিখা, মরুমায়া সবগুলো একরকম, সবগুলোর মধ্যে হচ্ছে অগ্নি মানে আগুন, রুদ্র, মরু এই ব্যাপারগুলো আছে। আবার শেষের দিকে দেখেন সায়ম, ত্রিজামা মানে রাত সংক্রান্ত, নিশান্তিকা, অর্থাৎ প্রথম তিনটা কাব্যের মধ্যে তার কি আছে যে আগুন, রুদ্র বা মরু এই ব্যাপারগুলো আছে, শেষের দিকের মধ্যে রাতের ব্যাপারটা আছে। তার একটা কবিতা সংকলন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে অনুপূর্বা।
অনুপূর্বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মোটামুটি সব কবির একটা থাকে, কবিতার সংকলন থাকে অনেকটা, সেটা একটু জানা দরকার আছে। অনুবাদ তিনি করেছিলেন, এটা অতটা জানা দরকার নাই। কাব্য পরিচিতি তার নামে একটা সমালোচনা গ্রন্থ আছে। তার স্মৃতিকথা হচ্ছে তার স্মৃতিকথার নামই স্মৃতিকথা, এবং এটা তিনি বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে তিনি মাসিক বসুমতী পত্রিকায় লিখতেন। এই কথাটা ইম্পর্টেন্ট যে তার তার নাম কি, স্মৃতিকথার নাম কি, অর্থাৎ তার জীবনীটার নাম কি। সেই জীবনীর নাম হচ্ছে স্মৃতিকথা, এবং তিনি বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে লিখতেন। এই কথাটা ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে আর কোনো ইম্পর্টেন্ট না, আপনারা মরীচিকা এইটা মনে রাখতে পারেন। এই হলো ব্যাপার। ক্লাসটি খুব দ্রুত শেষ করেছি আমি। আসলে আপনাদের কমেন্টও পড়ি নাই, কিছুই পড়ি নাই, জাস্ট খালি পড়ায় ফেললাম এক টানে। আসলে ইঞ্জিনিয়ারিং পড়ায় জীবনের দুঃখ। ইঞ্জিনিয়ারিং হয়তো আরিফুল ইসলাম, আপনি সম্ভবত ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়লেও আপনার মধ্যে একটু কাব্য যেন থাকে, একটু প্রেম যেন থাকে, একটু রোমান্টিকতা যেন থাকে। কারণ মানুষের মধ্যে যখন প্রেম বোধ, রোমান্টিকতা, কাব্যবোধ, এই বোধ যদি না থাকে, মানুষের জীবনটা নিরামিষ হয়ে যায় এবং মানুষের জীবনটা অনেকটা মানে মানে একঘেয়ের মতো হয়ে যায়। সুতরাং প্রেম, রোমান্টিকতা, কাব্য, কবিতা, গান, এগুলো দরকার আছে। এগুলোকে আপনাকে রিফ্রেশমেন্ট দিবে, আপনাকে হার্ট অ্যাটাক কিংবা আপনাকে স্ট্রোক বা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এই ব্যাপারগুলো থেকে দূরে রাখবে। মানে বিনোদনটা অনেক বেশি জরুরি। সেই বিনোদন যদি আপনি কবিতা পড়ে পান, কবিতা পড়বেন। আপনি যদি মুভি থেকে পান, তাহলে আপনি মুভি দেখবেন। আপনার যদি নাটক দেখার প্রয়োজন পড়ে, আপনি নাটক দেখার প্রয়োজন পড়বেন। ইঞ্জিনিয়ার ভাই যারা আছেন তাদের কাছে আমার এই পরামর্শ থাকলো আর কি। এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস, এবং আমাদের আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে এর বাইরে সম্ভবত কোনো প্রশ্ন আসবে না এবং আসার কথাও না। আর যদি আসে সেটা আপনারা না পারলে কেউ পারবে না। হ্যাঁ, তো ক্লাসটা কি শেষ করব? আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আজকে 25 জন উপস্থিত, আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক খুশি। তো 25 জন উপস্থিত আছেন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দেব। ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা? আজকে বুঝতে পেরেছেন? কোনো কমেন্ট নাই। একটা কমেন্ট করেন, ক্লাসটা কি রাখবো, আমি শেষ করব? নাজনীত তোমরা বলছে যে বাংলা সাহিত্যের বইটা কবে পাবো? বাংলা সাহিত্যের বইটা দ্রুতই পাবেন, কারণ আমি তো অনেক চেষ্টা করছি, আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। আমি রাত জেগে পড়ালেখা করি, লিখি। একা মানুষ, অনেক কাজ। একটা বই বের করা যে কী পরিমাণ কষ্টের, এটা একটা বই বের করলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন কোথায় যে একটু ভুল টুল রয়ে গেছে, আপনি বারবার 14 বার দেখেছেন, তারপর দেখবেন কোথাও না কোথাও একটু একটা বানান ভুল রয়ে গেছে। একটা সামান্য বানান টানান বা সামান্য একটা কি বলে এই নৈবিত্তিক, ধরেন আপনার 2-3টা নৈবিত্তিকের মধ্যে ক খর মধ্যে ভুল হয়েছে, দেখবেন আপনার মান সম্মান পুরোটাই গেছে, এই বইয়ের মধ্যে ভুল এসে কিছু। সুতরাং খুব সতর্ক হয়ে বইটা করতে হয়। মানে চাইলে আমার বইটা হয়ে গেল, ব্যাপারটা এরকম না, বারবার চেক করতে হয়, চেক রিচেক। তবে আমার চেষ্টা থাকবে নভেম্বরের মধ্যে আপনাদের হাতে বই তুলে দেওয়ার, কিন্তু আমি পারবো কিনা জানি না। তবে এই বছর অবশ্যই হবে, এই বছর। অর্থাৎ এই বইটি পড়িয়ে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবেন। রবীন্দ্র কাব্য সমালোচনা অনেক বই পাওয়া যায়, আপনি সার্চ করলে অনেক বই পাবেন। হ্যাঁ, ক্ষুদিরাম দাসের একটা বই আছে, রবীন্দ্র প্রতিভার পরিচয়। রবীন্দ্র কাব্য পরিক্রমা একটা বই আছে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের। তো এই বইগুলো আপনারা দেখতে পারবেন। তাছাড়া বিভিন্ন সংকলন আছে, অর্থাৎ বিভিন্ন রবীন্দ্র সাহিত্যের পরিচয় বা এরকম বই আছে, অনেক মোটা সংকলন আছে, সেই সংকলনগুলো দেখতে পারেন। রবীন্দ্র কাব্য পরিক্রমা আপনারা দেখতে পারেন, কিংবা ক্ষুদিরাম দাসের যে বইটা আছে রবীন্দ্র প্রতিভার পরিচয়, এটাও দেখতে পারেন। ওকে, আমরা ক্লাস শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি।
আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে। আগামীকাল সম্ভবত বাক্য পড়াবো, ব্যাকরণ ক্লাসে বাক্য পড়াবো। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা অবশ্যই মিস করবেন না। বাংলা সাহিত্য মনে থাকে না, এই যে আমি এই যে কবি সাহিত্যিকদের জীবনী বললাম, কবি সাহিত্যিক যে তিনি কেমন কবি এটা বললাম, এগুলো দেখলে আপনার মনে থাকবে। তিথি তোমার মনে থাকবে। তিথি আমার ছোটোবেলার স্টুডেন্ট, 8-9 স্টুডেন্ট। সে এখন ইউনিভার্সিটি পাশ করে এখন বিসিএস পরীক্ষা দিবে। হ্যাঁ, তিথি যখন ছোটোবেলা অর্থাৎ 9-এ পড়ে, তখন আমিও ছোটো, আমিও অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমার হাত ধরেই সে মোটামুটি এসএসসি পরীক্ষা দিয়েছে, পরবর্তীতে কলেজ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি। তো তিথি, তুমি যে যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তুমি করবা, দেখবা যে ওই কবি সাহিত্যিকটা তিনি কেমন, এটা যখন তুমি বুঝবা তাহলে দেখবা যে মনে থাকবে। ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।